মানুষ তখনই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে যখন সে ছোট থেকে বড় পর্যন্ত মানুষকে ভালোবাসে। মানুষের ভালোবাসার মধ্যে কিন্তু তারতম্য রাখলে চলবে না, যেটা আমি নেই। তো যাই হোক, দাদা যদি চলে আসে, দাদা আসার আগেই আমার মাইক্রোফোন ছেড়ে দেওয়াটা আমি মনে করি সেও, কারণ সেও অনেক দূর থাকবেন। আর একটাই আশা, একটাই আপনাদের কাছে চাওয়া, একটাই আপনাদের কাছে অনুরোধ যে 13ই মে সকাল সকাল গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোটটা দেবেন। এই শত্রুঘ্ন সিনহা মহাশয়কে তো দেবেনই, তার সঙ্গে সঙ্গে মমতা বইয়ের মায়ের জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় জিন্দাবাদ, আর জিন্দাবাদ আমার থাকা কর্মীরা, তাদের জন্য একটা জোরে হাততালি। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাগত, সুস্থ থাকবেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাগত, স্বাগতম স্বাগতম। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাগত, স্বাগতম স্বাগতম। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বাগতম নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাগত, স্বাগতম স্বাগতম বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাগত, স্বাগতম স্বাগতম। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাগত, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রিয় বিধায়ক, শ্রদ্ধেয় সম্মানীয় শ্রী নরেন্দ্র সভাপতি মাননীয় গৌতম ঘোষ মহাশয়, জোরে অনুধ্বনি এবং হাততালি দিয়ে আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, আমাদের প্রিয় বিধায়ক, প্রিয় দাদাকে আমরা বরণ করে নিলাম। আপনারা সবাই অনুধ্বনি করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাজের মানুষ, কাজের মানুষ, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাজের মানুষ, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জিন্দাবাদ। তারপর যখন আমাদের ছট পুজো আসে, সেই ছট পুজোর সময় আমাদের যারা হিন্দি ভাষী বাঙালি ভাই লোক আছে তাদের হাতে ছোটের পদ্ধতি তুলে দেয় দিচ্ছে। তাই নরেন্দ্র চক্রবর্তীকে আমাদের অ্যাকাউন্টে ঢোকা গরিব মানুষের কোথায় গেল বছরে 2 কোটি চাকরি, কোথায় গেল বিদেশ থেকে কালো টাকা আনার কথা, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই গরিবের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের কথা ভাবেন। আর মোদী হচ্ছে বড় লোকের সরকার, আদানি আম্বানির সরকার। মোদীদের বিজেপি সরকার বলতে, সংগঠন বলতে ইডি আর সিবিআই, আর দিদির সংগঠন আপনারা। তা আগামী 13ই মে যেভাবে 2022-এর উপনির্বাচনে আমাদের যিনি প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে যেভাবে আপনারা গোগলা অঞ্চলের মানুষ আশীর্বাদ করে জিতিয়ে ওকে সংসদে পাঠিয়েছিলেন, 13ই মে সকাল সকাল যে 2024 সেই দিন সকালে যে ইভিএমে যাবেন, ভোটে সামান্য মাথা ঠান্ডা করবেন, বোতামটা টিপার আগে দেখবেন ঘাসের উপর জোড়াফুল, যার নাম তৃণমূল, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই মিলে আমরা শত্রুঘ্ন সিনহাকে জিতিয়ে, শুধু শত্রুঘ্ন সিনহার হাত শক্ত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হাত শক্ত নয়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যদি হাত শক্ত করতে হয়, আমাদের যে 6টি অঞ্চল আছে, আমাকে দাদা দায়িত্ব দিয়েছে, আপনাদের পাশে সবসময় আমরাও আছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আপনারা এমন ভোটে লিড দিবেন যে 6টা অঞ্চল থেকে আমাদের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস যেন বেশি পায়। এইটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। দাদার প্রোগ্রাম আছে। এবার আপনাদের সামনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের দাদা এসেছে বিটিদা, আমরা তো বাংলাতে বললাম, আমি বিটিদাকে অনুরোধ করবো আজকে একটু বাংলা হিন্দি মিশিয়ে আপনি আজকে পরিচালনা করুন। वंदे मातरम। आज कवि सभा पे उपस्थित हमारे प्रिय दादा, प्रिय विधायक नरेंद्र उपस्थित, मंचेर বিডি বিশ্বকর্মা আমাদের শ্রমিক নেতা উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ এবং জোহর জানাই। এবং আজকের এই মাতৃকুলকে এই বলে সম্বোধিত করি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু উন্নয়ন রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীর ভান্ডার রূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। তখন এই চম্পারা, এই চুমকিরা, অনিতারা
এই রূপারা, এরা সবাই বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছিল, এরা সবাই মিলে। মানুষ ভাবছিল যে সত্যি 500 টাকা ঢুকবে, আর বিজেপি বলছে সব ধাপ্পা। উল্টো এটা যেখানে লিখছিল পুলিশকে খবর দিয়ে এদিকে ফোন করে ধরিয়ে দিচ্ছিল, পুলিশ এসে তাড়া করছিল। তারপর অনেকে আবার যারা একটু বেশি বুদ্ধিমান তারা করায়নি, আর বাকি সবাই করিয়েছিল। আর ঠিক ভোট বেরোলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকার অ্যাকাউন্টে যারা সাধারণ শ্রেণীভুক্ত মানুষ তাদের 500 টাকা করে, আর যারা শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব তাদের 1000 টাকা করে নারীর ক্ষমতায়নের চাবি কাঠি খুলে দিলেন। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কথা দিয়ে কথা রাখেন। দেখুন, আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলায় ভোট এলে একটা লড়াই শুরু হয়। এই লড়াইটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের জন্য কাজ করেন, মানুষের সুখে থাকেন। সুখে মানে রূপশ্রী প্রকল্প। আপনার মেয়ের বিয়ে লেগেছে, আপনি বিয়ের কার্ড, আর মেয়ের বয়স 18 যদি হয়, জামাইয়ের বয়স যদি 22 হয়, 21 হয়, তাহলে আপনি দুজনের ছবি দিয়ে একটা ফর্ম ফিল আপ করে ভিডিওকে দিলেই ভিডিও আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা পাঠিয়ে দেবে। সত্যি কথা বলুন তো, কখনো এরকম ভেবেছিল মানুষ যে আমার মেয়ের বিয়ে, আমি মেয়ের বাবা, আমি মেয়ের মা, আমি মেয়ের কাকা, আমাদের দায়িত্ব ছাড়াও বাংলার সবার যিনি মা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আমার কন্যার উপর তার আশীর্বাদ বর্ষিত হবে। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই না, লোকে বলে না, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও এক জায়গায় ভালো চপ ভাজছিল, তো দিদি বললেন চপও একটা শিল্প হতে পারে। সত্যি কথাই তো। আপনারা দেখবেন যে দোকানে ভালো চপ ভাজে সেই দোকানে দেখবেন চপের ভিড় হয়ে যায়, লোক সেই দোকান থেকে চপ কেনার জন্য লাইন দেয়। আর যে লোকটা ওই শুধু আলুটাকে থাবড়া করে ওই বেসনে ডুবিয়ে হিপ মতো করে তেলে ছেড়ে আধ কাঁচা করে দিয়ে দিল, তার দোকানে কেউ চপ খায় না, খায়? তো এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ছোট্ট ছোট্ট জিনিসকে বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আমাদের গ্রামে গঞ্জে অনেক ছেলে ঘুরে বেড়ায়, সাইকেলের পিছনে একটা ঝাঁঝাতে করে আড়ত থেকে মাছ কিনে সেই মাছটা বাড়িতে বাড়িতে বিক্রি করে দেয়। এখন তো আর আমাদের বৌঝিরা মাছ কাটার অবসর পান না, কারণ এখন তো টিভি আর মোবাইলের ফেসবুক, কখন মাছ কাটবে। তো তারা ওই আপনার বৌদিও কাটে না, ওই ছেলেরা মাছটি কেটে একদম ফ্রেশ করে বাড়িতে পৌঁছে দেয়, তাই তো? এখন দেখবেন যে ছেলেদের কিন্তু পাল্টে গেছে, এটা গল্প আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বীরভূম থেকে ফিরছিলেন, বীরভূম থেকে ফেরার সময় ইলামবাজারের ওখানে একটা নদী আছে, পুল আছে, সেখানে দাঁড়িয়েছিলেন। আর একজন বেচারি মাছ বিক্রি হয়নি, সে আস্তে আস্তে এত পুলিশ, চিফ সেক্রেটারি দাঁড়িয়ে আছে, অনেক অফিসার দাঁড়িয়ে আছে, ও এক পাশ দিয়ে ঘেসে যাচ্ছে। দিদির চোখ পড়ে গেল। আর দিদি তো সাধারণ মানুষের সঙ্গে একদম মানুষের মতো, বাড়ির মেয়েদের মতো মিশে যান। দিদি ডেকে বললেন, ভাই তোমার ঝুড়িতে কি আছে? বললো মাছ আছে। ছেলেটা তো প্রায় চিফ মিনিস্টার, বেরিয়ে দিকে সেদিকে এসো। ছেলেটা তো ভয় যেতে চাইছে না, পেট্রোল হলুদ হয়ে হয়ে আবার উপক্রম। তাও পুলিশ দিয়ে নিয়ে গেল তাড়াতাড়ি। দিদি ওর মাছটা নেড়ে দেখছে যে মাছটা একটু গলে গেছে। তো বলো মাছটা পচে গেছে, তোমার তো বিক্রি হবে না? বলো না দিদি, মাঝে মাঝে এরকম লস হয়, যে মাছটা বিক্রি হয় না, বাড়ি যেতে যেতে রোদের তাপে হাওয়াতে পচে যায় অনেক সময়, তাহলে তোমার লাভের কুট পিঁপড়েতে খেয়ে যায়। হ্যাঁ, তখনই সঙ্গে সঙ্গে ওখানে চন্দ্রনাথ সিনহা ছিলেন মৎস্যমন্ত্রী, ওই চাঁদু আমরা এটা পারি না, এই ছেলেটাকে যদি একটা সাইকেল দেওয়া যায়, একটা ইনসুলেটেড বক্স দেওয়া যায়,
ওকে 2000 টাকা পুঁজি দেওয়া যায়, ওকে একটা ওজনদারি দেওয়া যায়, ওকে একটা মাছ কাটার বটি দেওয়া যায়, তাহলে ইনসুলেটেড বক্স থেকে ও মাছটা বিক্রি করবে, ওর মাছটা নষ্ট হবে না শূন্য পর্যন্ত। এবং তারপরে একটা দেখবেন পঞ্চায়েতের একটা প্রকল্প এসছে, তাই তো অমিতা এসেছিল, তো তোমরা কতজনকে দিয়েছ? হ্যাঁ কতজন? হ্যাঁ 10 জনের মতো গোগলা জিপিতে পেয়েছি। দেখবেন তারা দেখবে তারা বক্সগুলো নিয়ে ঘুরে বেড়ায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, ছোট্ট ছোট্ট জিনিসকে বড় করে দেওয়া সরকার। আর যে সরকার আসবে, কংগ্রেস তৃণমূল সবাই মিলে একটা সরকার তৈরি হবে, এটাই দিল্লির ছবি। কেউ হয়তো বলতে পারেন, নন্দা আপনি কি টিভির পর্দায় আমাদেরকে সিনেমা দেখাচ্ছেন নাকি? আপনাদের মনে আছে যখন সিপিএম মধ্য ভবনে ছিল, তখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করেছিলেন, আর একটা সোনালী রঙের বড় ঘন্টা লাগিয়েছিলেন। কারো মনে আছে? পুরনো লোক। আর ওই ঘন্টাটা লাগিয়ে বলেছিলেন এটা বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলাম। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন। আর বামফ্রন্টকে আপনি খুঁজে পাবেন না, টেলিস্কোপ দিয়ে ঘুরতে হবে। বামফ্রন্টকে বাক্সবন্দি করে তাসের ঘরের মতো বঙ্গোপসাগরের জলে ফেলে দিয়েছে বাংলার মানুষ। বামফ্রন্টের অত্যাচারের ইতিহাস মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তাই বন্ধু, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বিজেপিও আর থাকবে না। ওরা এখন বুস্ট আপ করার জন্য সব জায়গায় বলছে আব কি বার 400 পার, আব কি বার 400 পার। সেদিন দুর্গাপুরে কীর্তিআজের সঙ্গে একটা মিটিং করছিলাম, হঠাৎ সুজিত আমাকে দেখালো যে দাদা দেখুন দেখুন দেয়ালে কি লিখেছে, দেয়ালে আব কি বার 800 পার। মানে সংসদে তো সিটই নাই, মানে এরা তাড়সে বলছে। তাড়স জানেন তো, যখন খুব বুড়ো লোক মানুষ হয়, মরমর অবস্থা, তখন দেখবেন ভুল বকে। মোদী সাহেব এখন ভুল বকছে, কারণ এদের কফিনে পেরেক লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এদিকে প্রমাণ করে দিয়েছে এরা দুর্নীতিবাজ, এরা ভাঁওতাবাজ, এরা চোর, এরা ডাকাত, এর কোনো দোরাই নেই। হাততালি মারছেন, শুনলেনি আসল গল্প? দাদা বললেই হাততালি মারতে হবে নাকি? আসল গল্প হলো যে মোদী সরকার ক্ষমতায় আসার পর চাঁদা তোলার একটা নতুন সিস্টেম করেছিল। আগে সরকারি দলকে, ওই বাপি দাঁড়িয়ে আছে, বাপি মনে করলো যে না দাদা নরেন্দ্র ইলেকশন, আমি 1000 টাকা দেবো, আমার হাতে এসে 1000 টাকা ধরিয়ে দিল। আমাকে ইনকাম ট্যাক্স ধরতো, কেন তুমি বাপির কাছে নিলে? মোদী সরকার একটা সিস্টেম করেছে ঘুরিয়ে নাক দেখানো। এরা বলছে তুমি যদি চাঁদা দিতে চাও থ্রু স্টেট ব্যাংক, স্টেট ব্যাংকের মাধ্যমে বন্ড কেন, তুমি যত টাকার বন্ড কিনবে সেই বন্ড তুমি ওই পার্টিতে জমা দাও, ওই পার্টি আবার আমার কাছে ভাঙিয়ে নেবে, আমি জানতে পারবো যে কত টাকা তুমি চাঁদা দিচ্ছ। ওইখানে তো মোদী ভাবেনি হ্যাঁ যে ওই যে স্বপ্ন রচনা করেছে ওইটা ওর একদিন চিতাভস্ম হয়ে ভারতবর্ষের ইতিহাসে উঠবে। মোদীর ওই বন্ড সুপ্রিম কোর্ট এবারে রায় দিয়েছে। এরা নিচের লোয়ার লেভেলের অনেক কোর্টকে, বিচার ব্যবস্থাকে কিনে নিয়েছে। যেমন ওই অভিজিৎ গাঙ্গুলিকে 2 বছর আগে ফিট করে নিয়েছিল বিজেপি। বিচারপতির চেয়ারে বসে বিজেপির কথা বলছিল ওই অভিজিৎ গাঙ্গুলি। ঠিক ভোট এসেছে, বিজেপি যে সিঁড়ি দিয়েছে, তেমনি কুত্তার মতো লেজ নাড়তে নাড়তে প্রভুদের পা চাটতে ওই কুত্তা অভিজিৎ গাঙ্গুলি যে বিচার ব্যবস্থার কলঙ্ক, সেই লোকটা বিজেপির প্রার্থী হয়ে তমলুকে দাঁড়িয়েছে। এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে একটা কলঙ্কতম অধ্যায়। তো এরকম সুপ্রিম কোর্টের কে এখন এরা কিনতে পারেনি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বন্ডের স্টেট ব্যাংকে বলতে হবে যে কাকে কত টাকা দিয়েছে তার বন্ডের হিসেব দিতে হবে, ব্যাস। ঝুলির থেকে বেড়াল বেরিয়ে প্রথম স্টেট ব্যাংক বলল যে আমরা অন্তত 6 মাস লাগবে এর হিসেব দিতে। চিন্তা করুন, ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট আজ থেকে 2 বছর আগে একদম হাতে টাকা গোনা বন্ধ করে দিয়েছে, সব কম্পিউটারাইজ করে দিয়েছে।
আর কে টাকা জমা দিচ্ছে আর কে টাকা নিচ্ছে ব্যাংক কম্পিউটারের মাধ্যমে স্টেট ব্যাংক হলো ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক, তারা নিয়ন্ত্রণ করে। আর এদের প্রায় 10,000-এর মতো শাখা আছে সারা ভারতবর্ষ জুড়ে, ঝাঁ চকচকে হেড অফিস আছে। তারা বলছে 6 মাস লাগবে। যেই সুপ্রিম কোর্ট বলল যে 6 মাস নয়, তুমি ইমিডিয়েট জমা না করলে তোমাকে শোকজ করবো, সঙ্গে সঙ্গে তারা যে রিপোর্ট পেশ করলেন, সারা ভারতবর্ষের মানুষের, সারা ভারতবর্ষের লোকের চোখ খুলে গেল। এই জুমলাবাজ সরকার ভারতবর্ষকে যেমন বিক্রি করে দিয়েছে, একটার পর একটা শিল্পকে বিক্রি করে দিয়ে, তেমনি লেলো দেদো এই হাটে হাতে যেমন শাক বেচে যারা, তাদের মতো করে বাংলার ভারতবর্ষের অর্থনীতিকে বিক্রি করে দিচ্ছে বাংলা ভারতবর্ষের বাজারে বানিয়াদের কাছে। আপনারা বিশ্বাস করবেন, যে লোকটার বছরের টার্নওভার 2 কোটি টাকা, সেই লোকটা বিজেপিকে চাঁদা দিচ্ছে 80 কোটি টাকা। যে লোকটার টার্নওভার বছরে 6 কোটি টাকা, সে বিজেপিকে চাঁদা দিয়েছে 100 কোটি টাকা। শুধু এখানেই থেমে নয়, এরা কেমন ঘুরিয়ে পয়সা নিয়েছে দেখুন। আপনাদের মনে আছে করোনার সময় আমাদেরকে প্রথম ইঞ্জেকশন কিনতে হচ্ছিল, করোনা ভ্যাকসিন, অনেক দাম পড়ছিল। হঠাৎ সরকার বলল যে করোনা ফ্রি হয়ে গেল, সবাই এবার ইঞ্জেকশন পাবে। ঠিকই আছে ভাই, একদম মোদী সাহেব জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ফ্রিতে ইঞ্জেকশন নিয়ে বেঁচে আছি সবাই। আর দেশীয় 2টো কোম্পানিকে, কোভিশিল্ড আর কি কোভ্যাক্সিন, 2টো কোম্পানিকে দেশীয় স্তরে ভ্যাকসিন বানানোর প্রযুক্তিগত বিদ্যা এবং লাইসেন্স দিয়ে তাদেরকে বানাতে দিল। এবং সেই টোটাল তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট মানে যে মালটা তৈরি করছে, সেইটা সরকার কিনে নিল। সরকার কিনে নিয়ে হসপিটালের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে আমাদেরকে করোনার ইঞ্জেকশন দেওয়া হলো। আমরা বেশ ভালো আছি, চুমকি হেঁটে বেড়াচ্ছি, আমি হেঁটে বেড়াচ্ছি, গৌতম হেঁটে বেড়াচ্ছে, বিডি ভাই হেঁটে বেড়াচ্ছে সবাই। হ্যাঁ, এবারে কি দেখা গেল, এই সুপ্রিম কোর্টের হিসেবে দেখা গেল যে 24,000 কোটি টাকার কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড যে ইঞ্জেকশন সরকার কিনেছে, তার ভেতর 6,000 কোটি টাকা এই বিজেপিকে বন্ডের মাধ্যমে চাঁদা দিয়েছে। চিন্তা করুন, মাল নিয়েছে, তার 30% বিজেপিকে চাঁদা দিয়েছে। এবার তো ভয় হচ্ছে, বিজেপি কেমন লাগছে জানি না, যে সারা ওই কোভ্যাক্সিনের মাধ্যমে জল ভরে দিয়ে দিয়েছে কিনা। হ্যাঁ, এত টাকা চাঁদা দিয়েছে, 2400 কোটি টাকা চাঁদা দিয়েছে, এর মধ্যে জল আছে কিনা কে জানে। যাই হোক, ভগবান ভরসা। তো এই হলো বিজেপি। আর এই যে কথাটা বলছি, এটা আমি একা বলছি না, এটা বিজেপির মন্ত্রী, এই ইয়াদোয়া মন্ত্রী নয়, যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি প্রকাশ্যে টিভিতে বলেছেন যে বাংলার নয়, ভারতবর্ষের নয়, পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যাম হলো এই বন্ডের হিসেব। ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে এত বড় আর্থিক কেলেঙ্কারি কেউ কখনো করেনি। এটা বিজেপি সরকারের মন্ত্রী, অর্থমন্ত্রী যিনি স্বামী, তিনি এ কথা প্রকাশ্যে বলছেন। এবং তারপরেই ধস নামতে শুরু করেছে। বিজেপি বুঝতে পেরেছে যে আমরা হারিয়ে যাব, বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই বিজেপি মানুষকে বুস্ট আপ করার জন্য বলছে আপ কি বার 400 পার। আরে ভাই, যদি 400 পার হবে, তবে ওই ঝাড়খণ্ডের কম বয়সী মুখ্যমন্ত্রী আদিবাসী নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে কেন ঝাড়খণ্ড দখলের চক্রান্ত করছো, জবাব দাও। আমরা জানি দিল্লির যিনি মুখ্যমন্ত্রী, আপের নেতা অরবিন্দ কেজরিওয়াল, শিক্ষিত মানুষ বলে তা সারা ভারতবর্ষে সবাই মানুষ জানে। তিনি IIT থেকে পাস করেছেন, রিসার্চ স্কলার। তিনি পুরো আমূল বদলে দিয়েছেন দিল্লিকে। সেই মানুষটাকে, যিনি চা সিগারেট পর্যন্ত খান না, তাকে মাদক বিরোধী বলে, মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ আছে বলে তাকে মিথ্যা মামলায় জেলে ভরে দিয়েছে। শুধু এ নয়,
গোয়া থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতবর্ষের বিহার ইউপি থেকে শুরু করে সমস্ত বিরোধীদের গলা টিপে ধরে এরা এক না এক তন্ত্র দিকে একটা দেশ গড়ার দিকে নজর রাখছে। এখন মোদির গুরু রামজি নয়, মোদির প্রণম্য মানুষ রামজি নয়, মোদির প্রণম্য মানুষ এখন রাশিয়ার পুতিন আর চেসেস্কু, তাদের ফটো টাঙিয়ে রেখে তাদের মতো দেশ চালাবার পরিকল্পনা করছে। তাই ভারতবর্ষের মাটি দুর্জয় ঘাটি, জেনে রাখো দুর্বৃত্তের মানুষ। ভারতবর্ষ কখনো কাকে ছাড়ে না। ভারতবর্ষ ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার পর, ইন্দিরা গান্ধীকে বিচার করার পর ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিলেন এবং চিকমাগলুতে যেখানে ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিলেন সেখান থেকে মানুষ হারিয়ে দিয়েছিল। যেখানে ইন্দিরা গান্ধীর গড় ছিল, আমরা তখন কংগ্রেস করতাম, বলতাম চিকমাগলুর ভুল করেছে, এই রায়বেরেলি ভুল করেছে, চিকমাগলুর করেনি। ইন্দিরা গান্ধী জেনে রাখো কংগ্রেস মরেনি। আমরা এরকম গান বানতাম। আমরা সেই দিন গেছে। মোদী তো কোন ছাড়, ইন্দিরা গান্ধীর মতো মানুষকে যদি মানুষ ভারতবর্ষের মানুষ শাস্তি দিতে পারেন, দেখবেন তাসের ঘরের মতো বিজেপির এই অত্যাচারী শাসকের এই প্রসাদ এই ভেঙে চুরচুর হয়ে যাবে। তাই আপনাদের কাছে বলতে এসেছি, অনেক লড়াই হবে। এখন এরা প্রার্থী ঠিক করতে পারেনি। গতকাল হঠাৎ ইয়েতে দেখছে ফেসবুকে আসানসোলের ছেলেরা একটা দারুণ ফেসবুক করেছে। হঠাৎ দেখছি একদল ছেলে টর্চ নিয়ে রাস্তার ধারে, গাড়ির নিচে, ড্রেনের মধ্যে খুঁজে বেড়াচ্ছে। একজন বলছে কি খুঁজছো ভাই? বলছি বিজেপির প্রার্থী খুঁজছি। বুঝুন খেলা। আবার একজন আসছিল, তাকে সময় মিলে বলে পেয়েছি বিজেপির প্রার্থী। দৌড়ে গেল সে, দৌড় ঝাড়খণ্ড পেরিয়ে একদম ঘরের দিকে দৌড়। পবন বাবু তিনি আর বললেন না, আর এখানে ভয়ে দাঁড়াবো না। কেন দাঁড়াবে? এখানে শত্রুঘ্ন সিনহার মতো প্রার্থী। শত্রুঘ্ন সিনহা যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রার্থী করেন, আমি বিশ্বাস করি, আপনারা কি ভেবেছিলেন জানি না, আমি নিজে ভাবনা এত বড় ফিল্ম স্টার দেখেছেন শত্রুঘ্ন সিনহার কি সিনেমা দেখেছ? হ্যাঁ, কালাপাত্তর কে কে দেখেছ? হ্যাঁ, হাত তোলো। কালিয়া কে কে দেখেছ? তো সেই মানুষ যে অমিতাভ বচ্চন, আমজাদ খান, হ্যাঁ, শত্রুঘ্ন সিনহা, একই স্টিয়ারের যারা এত বড় অভিনেতা, সেই মানুষটা তিনবারের সাংসদ, দুবার মন্ত্রী, সেই লোকটা আমাদের আসানসোল কেন্দ্রের প্রার্থী হয়ে গোগলার মানুষ ভোট দিয়ে তাকে জেতাবে দিল্লি যাবার জন্য। আপনারা কে কি ভেবেছিলেন জানি না, আমিও ভেবেছিলাম যে শত্রুঘ্ন সিনহাকে ছোঁয়া যাবে। তো ও বাবা, এমপি হওয়ার পর এই মানুষটাকে দেখে চমকে গেলাম যে এই মানুষটা শুধু অভিনেতা হিসেবে বড় অভিনেতা নয়, মানুষ হিসেবে বড়, জননেতা হিসেবে বড় মানুষ, বড় মনের মানুষ। দিল্লি থেকে এভরি 15 ডেজ ইনি আসানসোল কেন্দ্রে আসতেন, এসে আমাদেরকে ফোন করতেন, এই गोगला में एक मीटिंग बुलाओ, এই दान्नो में एक मीटिंग बुलाओ, এই बालीजुड़ी में एक मीटिंग बुलाओ, लादो में एक मीटिंग बुलाओ, जामुड़िया में एक मीटिंग बुलाओ, उखड़ा में एक मीटिंग बुलाओ। প্রতি এভরি 15 ডেজ ইনি মানুষের কাছে পৌঁছে যেতেন। শুধু তাই নয়, আপনারা শুনলে চমকে যাবেন, হ্যাঁ, যে আমার বাড়িতে পর্যন্ত উনি ফোন করতেন। দিল্লিতে এয়ারপোর্টে এসে আমার স্ত্রীকে ফোন করে বলতেন, অনুবা হিলসা খায়গা, ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, হিলসা বানাকে हमको जरूर भेजना, हम आ रहा है। হয়তো আপনারা ভাবছেন যে এটা আর কি বড় ব্যাপার। দেখুন, শত্রুঘ্ন সিনহা যদি মাছ খেতে চায় তো বাংলার মানুষ, ভারতবর্ষের অনেক বড় বড় মানুষ আছে যারা ট্রাক ইলিশ মাছ পৌঁছে দেবে, কিন্তু আমার মতো একজন সাধারণ কর্মীর বাড়িতে তিনি ফোন করে ইলিশ খেতে চাইছে। এটা হলো যোগাযোগ, সাধারণ কর্মীর সঙ্গে মেলামেশা, সাধারণ কর্মীকে সম্মান দেওয়া, সাধারণ মানুষকে তার নিজের করে নেওয়া, একটা সৌভাতৃত্বের একটা আহ্বান জানানো, এটা শত্রুঘ্ন সিনহাজি দেখিয়েছে। শুধু তাই নয়, আমি বক্তব্য শেষ করার আগে শত্রুঘ্ন সিনহার একটা ডিফারেন্স বুঝিয়ে দিয়ে আপনাদেরকে যাব। কারণ আপনারা যারা আছেন তারা অনেকেই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে দল করা লোক,